যে জুলাইয়ের মিত্র সেজে জুলাইয়ের পিঠে ছুরি চালানো হন্তারকেরা পালাবেন কোথায়? আওয়ামী লীগ তো পালিয়েছে, আবারও পালানো মানে আরো পালাতে হবে দেশ থেকে। কাদেরকে মানে আপনি কাদেরকে জুলাই বিরোধী শক্তি মনে করছেন, কাদের আসলে পালানোর প্রশ্ন উঠছে বলে উপদেষ্টা মাহফুজ আলম ভাবছেন? আপনি কি ভাবছেন আসলে? তার মনের কথা তো আর বলবেন না, আপনি কি ভাবছেন? প্রথমত মাহফুজ আলমের মনের ভাবনা বোঝা তো আমাদের পক্ষে সম্ভব না। সেটাই। আহ, আমার যতদূর মনে আছে যে প্রধান উপদেষ্টা তাকে অত্যন্ত মেধাবী একজন মানুষ হিসেবে আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। আগে আমি বা আমার মতো অনেকেই তাকে সেইভাবে চিনতাম না, কিন্তু আমরা পরে চিনেছি। সে যেভাবে লিখেছে আমার কাছে মনে হচ্ছে বিষয়টি অনেকখানি রাজনৈতিক, যতখানি না আহ, কোনো তথ্যপ্রসূত। আমার কাছে মনে হচ্ছে সে ভালো জবাব দিতে পারবে। একটা জায়গায় আমি একটু বলতে চাই, সেটি হচ্ছে যে যারা উপদেষ্টার দায়িত্বে আছেন তাদেরকে ফেসবুক স্ট্যাটাসের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকা উচিত। আহ, এই সতর্কতাটি আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। অনেকেই ফেসবুকে নানান রকম কথাবার্তা লিখছেন, বলছেন, সোশ্যাল মিডিয়াতে আসছেন, এবং এই ধরনের বক্তব্য অনেক সময় যেটি হয়, আহ, যারা জনগণ তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বা এক ধরনের কনফিউশন, সন্দেহ সেটা তৈরি করে। যতটুকু পারা যায় চেষ্টা করতে হবে জনগণের মধ্যে থেকে সন্দেহ, আতঙ্ক, গুজবের প্রতি এক ধরনের আহ, শোনার প্রবণতা, গুজব শোনার প্রবণতা, সেই সব থেকে জনগণকে সরিয়ে আনতে হবে। গুজব নির্ভরতা কিন্তু যে কোনো দেশের জন্য খারাপ। গুজবের কারণে বাজার অস্থিতিশীল হয়, গুজবের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষতি হয়, গুজবের কারণে অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেটা ব্যাহত হয়। গুজব নানাভাবে মানুষকে আতঙ্কিত করে। এখন জুলাই বিপ্লবের মিত্র সেজে যারা জুলাই বিপ্লবের পিঠে ছুরিকাঘাত করছেন, এত দ্রুত যদি এরকম কেউ তৈরি হয়ে গিয়ে থাকেন, তাহলে আমি মনে করি যে সেটি আসলেই আহ, চিন্তার ব্যাপার। তবে তিনি যেহেতু এটি লিখেছেন, তিনি নিশ্চয়ই জানেন কারা এটি করছেন। তাহলে সেই ব্যাপারগুলি পরিষ্কারভাবে বললে, বা তাদের কাজ কেমন, কেন এই কাণ্ডটা তারা করছেন, এটা যদি একটু বুঝিয়ে বলা যায়, তাহলে আমার মনে হয় যে মানুষের মন থেকে দ্বিধাদ্বন্দ্ব দূর হয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যেটি মুর্তজা বলছিলেন যে ফ্যাসিজম আর প্রকৃত সমালোচনা এক জিনিস না। ফ্যাসিজমের বিরোধিতা এক জিনিস, বাংলাদেশের বিপক্ষে কাজ করা এক জিনিস, আর বাংলাদেশের যে কোনো সরকারকে তো সমালোচনা করার অধিকার আমাদের আছে। আমি কিংবা মুর্তজা কিন্তু বহুদিন ধরে আমরা আগের সরকারের সমালোচনা করেছি, এবং বাংলাদেশে থেকে যতটা জোরালোভাবে বলা সম্ভব আমরা চেষ্টা করেছি। কেন করেছি? কারণ আমরা মনে করেছি যে সরকার যেই থাকুক, সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার অধিকার আমাদের আছে, এবং ভুল যদি বেশি করে আমরাও জোরালোভাবে সেটি ধরিয়ে দেবো। ফলে এই সরকারও যদি কোনো ভুল ত্রুটি করেন, তাহলে সেটি বলার অধিকার নিশ্চয়ই সবার আছে, এবং সেটি বলবেন সবাই, কারণ ভুল ত্রুটি ধরিয়ে দিলেই তো সেটা ঠিক হবে। ফলে এই জায়গাগুলি ঠিক আছে। আরেকটি হচ্ছে যে বিগত সরকার ফ্যাসিস্ট ছিল। এই ফ্যাসিস্ট শব্দটির অর্থ আপনি জানতে চেয়েছেন। ফ্যাসিজম মূলত একটি টার্ম যেটি ইটালি থেকে উদ্ভূত হয়েছিল। আজকে যে রোম থেকে বিমান আসছে, সেই রোম থেকে উদ্ভূত একটি টার্ম হচ্ছে ফ্যাসিজম। বেনিতো মুসোলিনি ফ্যাসিস অফ কমব্যাট নামে একটা দল তৈরি করেছিলেন। হ্যাঁ, 2 বছর সেই দলটা তিনি বানিয়েছিলেন, তরুণদের দিয়ে বানিয়েছিলেন। এটা হচ্ছে মজার ব্যাপার। তিনি বলেছিলেন যে ফ্যাসিস কি? ফ্যাসিস হচ্ছে এক ধরনের কাঠের লাঠি, চিকন চিকন বেত। আমাদের এখানে বলে না যে বেত এক জায়গায় করে লাঠি বানায়, সেরকম ওদের দেশে তো আর বেত নাই, ওদের দেশে চিকন লাঠি আছে। সেই চিকন লাঠি এক জায়গায় করলে বেশ একটা শক্তিশালী কিছু হয়। একটা লাঠি ভেঙে যায়, কিন্তু 10টা লাঠি এক জায়গায় করলে ওইটা দিয়ে লোকজনকে পিটানো যায়। তো মানে বেনিতো মুসোলিনি বলার চেষ্টা করেছিলেন যে জনতা এরকম এক জায়গায় হলে লাঠির মতো তারা জাতীয়তাবাদকে প্রযুক্ত করবে। ইতালির যে ভয়ঙ্কর জাতীয়তাবাদ, মুসোলিনি আপনারা নিশ্চয়ই জানেন যে তিনি একনায়ক ছিলেন। এবং এই ফ্যাসিস্ট বাহিনী, ফ্যাসিস্ট অফ কমব্যাট কি করতো? মুসোলিনির বিরুদ্ধে কেউ কথা বললেই তাদেরকে আক্রমণ করতো। এবং ওই সময় ইতালিতে যারা মুক্তবাক রাজনীতিবিদ ছিলেন, তাদেরকে বিভিন্ন জায়গাতে, সুশীল সমাজের লোক ছিলেন, তাদেরকে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হতো, তাদেরকে পিটিয়ে রাস্তায় মেরে ফেলে রাখা হতো অচেতন করে। এবং সেইখান থেকেই বেনিতো মুসোলিনি পরে আহ তার নিজের যে দল, সেই দলটি তৈরি করেন, এবং সেই দল তৈরি করে তিনি একনায়কতন্ত্র চালিয়ে যান। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত আপনারা নিশ্চয়ই জানেন যে ইটালিতে একনায়কের শাসন ছিল। মুসোলিনি কিন্তু শেষ পর্যন্ত নিহত হয়েছিলেন। তিনি পলাতে পারেন নাই, কারণ ইউরোপ থেকে তখন পলানোর কোনো জায়গা ছিল না, হিটলারকে আত্মহত্যা করতে হয়েছিল। কিন্তু একটা বিষয় আমি শুধু একটু দ্বিমত করব, আহ, যে সরকারের সঙ্গে সরকারের তুলনা অবশ্যই আমরা করব। এই জন্য করব যে আগের সরকার ফ্যাসিস্ট ছিল, এই সরকার গণতান্ত্রিক, এটা তো একটা তুলনা। ফলে একটা তুলনা হবে, কিন্তু সেই তুলনাটা কখনোই খারাপের সাথে খারাপের তুলনা না, খারাপের সাথে ভালোর তুলনা।
আপনি যখন একটা খারাপের সঙ্গে অন্য কাউকে তুলনা করেন, এর মানে এই না যে দুজন খারাপের সাথে তুলনা করছেন। আগের সরকার ততই খারাপ প্রমাণিত হবে আমাদের কাছে যত ভালো আমরা দেখব যে আমাদের বর্তমান এবং ভবিষ্যতের সরকারগুলি হবে। ফলে আমরা আশা করি যে এই সরকার এবং তার পরবর্তীতে যে সরকারগুলি আসবেন ভোটের মাধ্যমে, তারা এই অতীতের যে জনগণের যে তিক্ত অভিজ্ঞতা, যে ভোটে জিতে ক্ষমতায় এসে একটি দল এইভাবে স্বৈরাচারিত্বকে বরণ করতে পারে, এইভাবে স্বৈরাচারী নেতৃত্বকে সব জায়গাতে বসিয়ে দিতে পারে এবং কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকে মুখ চাপা দিয়ে দেয়, মাটি চাপা দিয়ে দেয়, এই যে আচরণগুলি, এই আচরণগুলি আমরা কখনোই বাংলাদেশে চাই না। বাংলাদেশ কেন, পৃথিবীর কোথাও কোনো আহ, মুক্ত স্বাধীন গণতান্ত্রিক দেশে এই আচরণ প্রত্যাশিত না। ফলে তুলনা হবে, কিন্তু সেই তুলনা একই লেভেলে হবে না। অর্থাৎ সাদার সাথে কালোর তুলনা, কিন্তু কালোর সাথে কালোর তুলনা না। এখন আপনি যেটি বলেছেন যে কারা আসলে বিশ্বাসঘাতকতা করছেন বা কারা পেছন থেকে ছুরিকাঘাত করছেন, আমার কাছে মনে হয় যে আহ, যারা জুলাই বিপ্লবের সঙ্গে ছিলেন তাদের মধ্যেই তো কেউ এটা করছেন বলে তিনি মনে করেছেন। হুম। আহ, জুলাই বিপ্লবের মর্তুজাকে, মিত্র সেজে, হ্যাঁ মিত্র সেজে মর্তুজা তিনি কিন্তু, বলছেন। হ্যাঁ মিত্র যে তারা সেজেছিল এটা বোঝা হুম। যাচ্ছে কিভাবে? বোঝা যাচ্ছে এই জন্য যে মর্তুজা কিন্তু বলেছেন যে কিছু কিছু জিনিস কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। যেটা হচ্ছে যে কেউ যদি বলে যে আমাদেরকে দামি দামি গাড়ি বড় ভাইরা দিয়ে যায়, আমরা কিন্তু এটা দেখতে চাই না। কারণ আমরা দেখেছি যে আহ, আগের সরকারের যে ছাত্রলীগ ছিল, ছাত্রলীগের নেতারা রেঞ্জ রোভারে করে ঘুরে বেড়াতেন। হুম। তা আমরা তো এটা আশা করি না যে বর্তমানের যারা ছাত্র নেতা, যুব নেতা, সমন্বয়, তারাও এরকম রেঞ্জ রোভার কোনো বড় ভাই পাঠাবে, সেটাতে করে ঘুরবেন, এটা আমরা কোনোভাবে আশা করি না। আমরা তাদের কাছ থেকে অগণতান্ত্রিক আচরণ প্রত্যাশা করি না। আমরা তাদের কাছ থেকে আহ, কোনো ধমক দিয়ে কাজ করানো কিংবা জবরদস্তি কাজ করানো, এই জিনিসগুলি আমরা প্রত্যাশা করি না। ফলে এগুলি যদি কেউ করে তাহলে বুঝতে হবে যে তারা স্পিরিটে বিপরীতে চলে যাচ্ছেন। এবং আমার ধারণা যে মাহফুজ আলম তাদের কথাই বলেছেন, যারা আন্দোলনের সময় হয়তো একসাথে ছিলেন কিন্তু আন্দোলন পরবর্তীকালে বিপ্লবীর যে আচরণ বা গণতান্ত্রিক যে আচরণ কিংবা আহ, বাংলাদেশের স্বার্থের পক্ষে যে আচরণ, সেই আচরণগুলি অনেকেই করতে ব্যর্থ হচ্ছেন। যেমন আজকে আমি একটা খবর দেখেছি সমকালে, যে তারা বলেছেন যে দুজন তরুণকে তারা গ্রেপ্তার করেছেন ময়মনসিংহের আশেপাশে কোনো জায়গা থেকে, তারা জিরা এবং চিনি এগুলো মজুত করছিলেন। সমস্যাটা কি হয়েছে জানেন? 16 বছর ধরে যদি একটি দেশে একেবারে চরম অগণতান্ত্রিকতা বিরাজ করে, এক ধরনের অন্যায় শাসন, এক ধরনের অনৈতিক শাসন বিরাজ করে, তাহলে আহ, মানুষ নানাভাবে সেই শাসন দিয়ে প্রভাবিত হয়। ফলে আগামীকালই যে সবাই ফেরেশতা হয়ে যাবে, আগামীকালই যে সবাই শুদ্ধ হয়ে যাবে, এটা আমরা আশা করতে পারি না। এবং আমার ধারণা যে এই বিষয়গুলি আমরা দেখতে পাচ্ছি, কিছু কিছু মানুষ ভাবছেন যে নতুন ভাবে সুযোগ পেয়েছি, একটু চাঁদাবাজি করি, একটু বাস স্ট্যান্ড দখল করি, একটু নদীর ঘাটে গিয়ে টোল তুলি, একটু আহ, বাজারে গিয়ে আমরা দোকানদারদেরকে উপরে ট্যাক্স বসিয়ে দেই। এই কাজগুলি কিন্তু শুরু হয়েছে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। কিন্তু যারা করছেন, আমি মনে করি যে এই সরকারের উচিত তাদেরকে দ্রুত চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, তাদেরকে এক ধরনের দৃশ্যমান আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসে এটা মানুষকে বুঝিয়ে দেওয়া যে আগের যে নিয়ম, সেই নিয়ম বাংলাদেশে আর চলবে না। রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে সেই রাজনৈতিক ক্ষমতা দিয়ে পয়সা কামানোর রাস্তা তৈরি করা, সেটা হবে না। পেশা থাকতে হবে এবং পেশাগত কাজ করে পয়সা কামিয়ে সেই পয়সা খরচ করে রাজনীতি করতে হবে। অন্যের গাড়িতে চড়ে, অন্যের পকেট থেকে টাকা নিয়ে, অন্যের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে রাজনীতি করার যে রীতি, আমার ধারণা যে সেটা বদলাতে হবে। এবং সেই সব সংস্কার যদি আমরা দেখতে পাই, আমরা বলবো যে এক ধরনের মৌলিক সংস্কার বাংলাদেশে হবে। আর আপনি আরো একটি কথা বলছিলেন যে আগেও তো হয়েছে, যেটি মর্তুজা একটু উত্তর দিয়েছে। মানে প্রোপাগ্যান্ডার যে জায়গাটা, না, সেটা আর কিন্তু কি। প্রোপাগান্ডা প্রোপাগান্ডা হয়েছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে প্রোপাগান্ডা চালানোর যে প্রক্রিয়া, হুম। এটা কিন্তু বাংলাদেশে ছিল না। রাষ্ট্র নিজে মিথ্যা কথা বলার জন্য লোক বেতন দিয়ে রাখে। আহ, আমরা দেখেছি ফিফোটেক নামে একটা প্রতিষ্ঠান, আমি জানি আরো কয়েকটা প্রতিষ্ঠানের নাম আমি জানি, যেখানে বেতন দিয়ে, সরকারি টাকা বা কোনো একটা টেন্ডার দিয়ে বা কোনোভাবে তাদেরকে ফান্ডিং দিয়ে লোকজন নিয়োগ করা হয়েছিল, যে কেউ যদি ভালো কথা বলে ফেসবুকে নিচে গালি দিবি, কেউ নানান ধরনের ফেক আইডি তৈরি করে তাদেরকে এক ধরনের কুৎসিত ভাষা আক্রমণ করা। ফেসবুকে যে গালাগালি চর্চা, এটি তৈরি করেছিল আমি মনে করি যে সরকারি দলের একটি অংশ। গালি দিলেই সরকারকে পাল্টা গালি দিতে হবে, এই যে নিম্ন মানসিকতা, সেই নিম্ন মানসিকতায় যেটি করেছে সেটি হচ্ছে বাংলাদেশের পুরো সমাজ ব্যবস্থাকে দূষিত করেছে, এমনকি সোশ্যাল মিডিয়াকে দূষিত করেছে। সোশ্যাল মিডিয়াতে এসে সরকার বিরোধীরা সরকারকে গালি দিতে পারে,
কিন্তু সরকারের সেখানে কাজ কি? সেখানে কাজ হচ্ছে যারা গালি দিচ্ছে তাদেরকে চিহ্নিত করে অন্যায় গালি যারা দিচ্ছেন তাদেরকে কোনো না কোনো ভাবে সংশোধন করার চেষ্টা করা। কিন্তু পাশাপাশি সরকার কিন্তু পাল্টা গালি দিবে না, বরং মানুষকে এইটা বোঝাবে যে এই গালিগালাজ করা, মানুষের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা, মানুষের চরিত্র হননের চেষ্টা করা, সেগুলো ঠিক কাজ না। কিন্তু আমরা দেখেছি সরকার নিজে মানুষের ফোন কল রেকর্ড করে, রেকর্ড করে সেগুলো ছেড়ে দেয়। ছেড়ে আমরা দেখেছি যে আপনার নিশ্চয়ই মনে আছে 2014 ইলেকশনের আগে বেগম জিয়া এবং তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে একটি টেলিফোন আলাপ হয়েছিল। এটা একদম অসম্ভব যে এই ধরনের হাই প্রায়োরিটি, হাই পাওয়ারফুল দুজন ব্যক্তির মধ্যে আলাপ হবে, সেইটা সরকারি নির্দেশ ছাড়া রেকর্ড হবে এবং সেটা প্রচারিত হয়ে যাবে। আমরা দেখেছি সরকারের ধামাধরা কয়েকটি টেলিভিশন চ্যানেল সেই রেকর্ডেড যে ভয়েস সেটাকে ছেড়ে দিয়েছিল। ফলে এই যে আচরণ, অনৈতিক আচরণ, দ্বৈত আচরণ, এক ধরনের ভয়াবহ ইনভেশন অফ প্রাইভেসি করা, মানুষের ব্যক্তিগত স্ফিয়ারে প্রবেশ করা, মানুষকে নানাভাবে এক ধরনের সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে হেয় করার প্রবণতা, মানুষকে তুলে নিয়ে যাওয়া, এই জিনিসগুলি যে করা হয়েছিল, এইগুলিকে তো কোনোভাবেই বলা যাবে না যে আগেও হয়েছিল। এখন হুম, আপনি যদি বলেন যে আগেও তো চুরি হয়েছে, আসেন আমরা চুরি করি, এইটা তো বলা যাবে না। বা আগেও চুরি হয়েছে তাইলে নিশ্চয়ই এখন, ওই হ্যাঁ, এই ওই আমি রকমটা মনে করি হয়েছে না যেটা বলেই তো করা যাবে। নিশ্চয়ই সেই পরিণতি তো আর খুব স্বাভাবিক একটা পরিণতি না। নিশ্চয়ই সেগুলোর একটা প্রতিক্রিয়ার ফলেই এই পরিণতিটা তাদেরকে পোহাতে